আমাদের আজকের টপিক এসি ভোল্টেজ কন্ট্রোলার। নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা ইনপুট যেমন এসি, ঠিক একই সঙ্গে আউটপুটটাও এসি। এবং যেহেতু বলা হচ্ছে এসি, তার মানে আউটপুটে যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটা যেমন কন্ট্রোল করতে পারি, ঠিক একইভাবে ফ্রিকোয়েন্সিও কন্ট্রোল করতে পারি। তো ভোল্টেজ ফ্রিকোয়েন্সি দুটাই কন্ট্রোলের স্কোপ এখানে থাকে এসি ভোল্টেজ কন্ট্রোলারে। সো প্রথমে আমরা ভোল্টেজ কন্ট্রোলার নিয়ে ডিসকাস করব এবং পরবর্তীতে ভোল্টেজ কন্ট্রোলার ডিসকাশন শেষে ফ্রিকোয়েন্সি কিভাবে কনভার্ট করে সেই ডিসকাশনটাতেও যাব। এবং ফ্রিকোয়েন্সি কনভার্সন যেই সার্কিটের থ্রুতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাইক্লো কনভার্টার। So first few slides, they are based on pure voltage controllers. So starting with introduction of AC voltage controller, we'll be talking about two different principles of controlling AC voltage on output terminals. সো এখানে যেই দুটো প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করা যায়, প্রথমটা হচ্ছে অন অফ কন্ট্রোল আর একটা হচ্ছে ফেজ কন্ট্রোল। যদিও দেখা যাবে যে অন অফ কন্ট্রোলের তুলনায় আমরা ফেজ কন্ট্রোলটাই বেশি ব্যবহার করি। এবং এরপরে ডিসকাশনটা থাকবে সিঙ্গেল ফেজ কন্ট্রোলার এবং শেষ করব হচ্ছে থ্রি ফেজ কন্ট্রোলার দিয়ে। সো এই হচ্ছে আমাদের আজকের লেকচারের ডিসকাশনস এর টপিকগুলো। সো শুরু করা যাক এসি ভোল্টেজ কন্ট্রোলার দিয়ে। সো ফার্স্টে যেটা বোঝা যাচ্ছে যে যেহেতু এসি ভোল্টেজ কন্ট্রোলার, দ্যাট মিনস ইনপুট টার্মিনালে যে ভোল্টেজটা দিচ্ছি আমরা সেটাও এসি, এবং একই সঙ্গে আউটপুটে যেটা পাচ্ছি সেটাও এসি, বাট ডেফিনেটলি দ্য আউটপুট ভোল্টেজ ইজ দ্য কন্ট্রোলড ওয়ান। সো কন্ট্রোল কেন প্রয়োজন হয়? কারণ যেটা দেখা যায় যে লাইটিং কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল হিটিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এরকম বিভিন্ন পারপাসে এই আউটপুটের এসি ভোল্টেজটা কন্ট্রোল করার প্রয়োজন হয়। অনেক সময় ফ্রিকোয়েন্সিও কন্ট্রোল করার প্রয়োজন হয় স্পিড কন্ট্রোল পারপাসে ইন্ডাকশন মেশিনে। সো এইগুলো কিছু অ্যাপ্লিকেশন এবং এগুলোর প্রয়োজনেই দেখা যাচ্ছে যে এই ভোল্টেজ কন্ট্রোলটা করতে হচ্ছে বা ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা করতে হচ্ছে। তো এই প্রথমে আসি ভোল্টেজ কন্ট্রোলে। ভোল্টেজ যখন কন্ট্রোল করতে যাব তখন আমাদের দু ধরনের মেকানিজম আমরা চাইলে পরে কন্ট্রোল করতে পারি। তার মধ্যে তুলনামূলকভাবে অপ্রচলিত যেটা, সেটা হচ্ছে অন অফ কন্ট্রোল, আর দ্বিতীয়টা ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল। ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোলটা মোটামুটি আমাদের সবার জানা, আমরা সেই ডিসকাশনস একটু পরে আসি। আগে একটু জেনে নিই অন অফ কন্ট্রোল বিষয়টা কি। অন অফ কন্ট্রোল বিষয়টা দেখার জন্য আমরা এরকম একটা সার্কিট ব্যবহার করব। খেয়াল রাখতে হবে আমাদের ফেজ কন্ট্রোলের যে সার্কিট এবং অন অফ কন্ট্রোলের যে সার্কিট, দুটো সার্কিট কিন্তু আসলে এক। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা যেহেতু এসি ভোল্টেজ কন্ট্রোল করতে যাচ্ছি, সে কারণে আমাদের ইনপুট যেমন এসি, আমাদের লোডটাও কিন্তু এসি কারেন্টই নিবে। কাজেই এখানে যেই ডিভাইসটাকে সুইচ হিসেবে ব্যবহার করব, সেই ডিভাইসটা কি হতে পারে? সেই ডিভাইসটা হতে পারে হয় ট্রায়াক, হ্যাঁ, যেটা কিনা আমাদের ট্রায়োড এসি, ট্রায়াক, সেই এসি ভোল্টেজটা কন্ট্রোল করতে হেল্প করতে পারে। এই সার্কিটটা আমরা দেখে আসছি অলরেডি, যেখানে আমরা ট্রিগারিং সার্কিটের ডিসকাশনটা ছিল সেখানে জেনে আসছি যে ট্রায়াক দিয়ে আমরা এসি ভোল্টেজ কন্ট্রোল করতে পারি। আর যদি ট্রায়াক ব্যবহার না করি সেক্ষেত্রে ব্যবহার করা যায় এসিআর, বাট ইনভার্স প্যারালাল পজিশনে। তো সেটাই এখানে দেখানো হচ্ছে যে দুটো এসিআর ইনভার্স প্যারালাল পজিশনে কানেক্টেড। এবং বোঝা যাচ্ছে যে যখন আমরা পজিটিভ সাইকেলের ভোল্টেজটাকে কন্ট্রোল করতে চাইবো তখন আমরা টি1 এর ফায়ারিংটাকে কন্ট্রোল করব। যখন আমরা নেগেটিভ সাইকেলের ভোল্টেজটাকে কন্ট্রোল করতে যাব তখন আমরা টি2 ফায়ারিংটাকে কন্ট্রোল করব। তো প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে অন অফ কন্ট্রোল, এবং অন অফ কন্ট্রোলের ক্ষেত্রে কি হয়, কোন রকম ডিলে অ্যাঙ্গেল আমরা প্রোভাইড করি না। তো ডিলে অ্যাঙ্গেল ছাড়া কিভাবে কন্ট্রোল করা সম্ভব আউটপুট ভোল্টেজ, সেটা আমরা করব হচ্ছে অন অফ কন্ট্রোলে। সো অন অফ কন্ট্রোলের ক্ষেত্রে যেটা হয়, আমরা কোনো রকম ডিলে দেই না। সো টি1 কখন ফায়ার করি আমরা, যখনই পজিটিভ সাইকেল শুরু হয়। যেমন এখানে দেখা যাচ্ছে এটা প্রথমে হচ্ছে উপরটা ইনপুট সাপ্লাইটা ড্র করা আছে। যখনই পজিটিভ সাইকেল শুরু হবে সাথে সাথে কিন্তু আমি টি1 কে ফায়ার করে দেব। এবং টি1 কে ফায়ার করে দিলে কি হবে, আউটপুটে আমরা কোন ভোল্টেজটা পাবো, যেহেতু টি1 কে আমরা পজিটিভ সাইকেলের শুরুতেই ফায়ার করে দিলাম, কাজে আমরা আউটপুটে পুরো পজিটিভ সাইকেলটা পেয়ে যাব। এরপরে আসছে নেগেটিভ সাইকেল। নেগেটিভ সাইকেল আসলে পরে তখন আমরা থাইরিস্টার টি2 কে ফায়ার করব। এবং খেয়াল রাখতে হবে যে যখন নেগেটিভ সাইকেল শুরু হবে তখনই কিন্তু টি2 কে ফায়ার করে দিব, হ্যাঁ, কারণ নেগেটিভ সাইকেল মানে হচ্ছে এই টার্মিনাল পজিটিভ এবং এই টার্মিনাল নেগেটিভ। সো অবভিয়াসলি যদি আমি টি2 কে ফায়ার করি, গেট পাস দিই, তাহলে কিন্তু এই পাথে কারেন্ট ফ্লো করবে, মানে অপোজিট ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। তাই যদি তুমি আউটপুটে একটা নেগেটিভ ভোল্টেজ পাবা, সোর্সের যে নেগেটিভ ভোল্টেজ সেটা তুমি আউটপুটে লোডের অ্যাক্রসে পেয়ে যাবা। সো নেগেটিভ ভোল্টেজটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, এই হচ্ছে আমাদের নেগেটিভ ভোল্টেজটা। সো এইভাবে আমি পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটো সাইকেলেই কিন্তু পুরোপুরি পাঠিয়ে দিচ্ছি যখন আমি অন অফ কন্ট্রোল করতেছি সেই সময়টাতে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অন পার্টটুকু, অন অফ এর অন পার্টটুকু। তো যেটা দেখা যায় আমরা কয়েক সাইকেল পর্যন্ত এই সুইচিংটা কন্টিনিউ করি। সুইচিং মানে হচ্ছে থাইরিস্টর গুলোতে গেট পাস দেই, পজিটিভ সাইকেলের শুরুতে টি1 কে দেই, নেগেটিভ সাইকেলের শুরুতে টি2 কে দেই। আবার কয়েক সাইকেল তাদের কোনো রকম ট্রিগারিং করি না।
হ্যাঁ, যেমন এখানে খেয়াল করে দেখো, এখানে দুইটা নাম্বার ব্যবহার করা হচ্ছে। প্রথমে হচ্ছে n, তারপর হচ্ছে m। তার মানে n সংখ্যক সাইকেল এখানে ট্রিগারিং করা হচ্ছে এবং m সংখ্যক সাইকেল কোনো রকম ট্রিগারিং করা হচ্ছে না। কোনো রকম ট্রিগারিং না করা মানে হচ্ছে তুমি T1 এবং T2 তে যদি কোনো রকম গেট পাস না দাও, তাহলে কিন্তু কোনো কারেন্ট সোর্স থেকে লোডে যাবে না। ওকে, কাজে লোডের কাছে তুমি কোনো ভোল্টেজ ড্রপ পাচ্ছ না। সো কি হচ্ছে, n সংখ্যক সাইকেল আমি এখানে যেহেতু আমি এই সময়টাতে ট্রিগারিং করি, এই যে দেখো খেয়াল করে T1 কে ট্রিগারিং করতেছি একদম পজিটিভ সাইকেল, প্রতিটা পজিটিভ সাইকেলের শুরুতে T1 কে ট্রিগারিং করতেছি, প্রতিটা নেগেটিভ সাইকেলের শুরুতে T2 কে ট্রিগারিং করতেছি। তবে সেটা হচ্ছে শুধুমাত্র n সংখ্যক সাইকেলের জন্য। এরপরে m সংখ্যক সাইকেলের জন্য, যেটা কিনা এখানে সংখ্যা হচ্ছে m, অ্যাকচুয়ালি তুমি যদি মেজার করো দেখবে যে জাস্ট একটা সাইকেল, ওয়ান কমপ্লিট সাইকেল। আর n এর অ্যাকচুয়াল ভ্যালুটা যদি তুমি মেজার করো তাহলে দেখবে যে এখানে দুইটা কমপ্লিট সাইকেল, এই যে পজিটিভ নেগেটিভ দুটো কমপ্লিট সাইকেল। সো বেসিক্যালি এখানে n এর ভ্যালু হচ্ছে 2, m এর ভ্যালু হচ্ছে 1। ওকে, সো দুটা মিলাই হচ্ছে 2 যোগ 1 3। সো এই তিনটা টোটাল সাইকেলের মধ্যে এই থাইরিস্টর গুলো আসলে কন্ডাক্ট করছে জাস্ট দুটা সাইকেল। আউট অফ 3 কমপ্লিট সাইকেলস, these two thyristors have conducted for only 2 complete cycles, হ্যাঁ, out of 3 complete cycles। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে, আউটপুটের ভোল্টেজটা তখন কেমন দাঁড়াবে তাহলে? আউটপুটের ভোল্টেজটা দেখতে দাঁড়াচ্ছে হচ্ছে এইরকম, যেটা আমরা এখানে প্যাটার্নটা ড্র করে রাখছি। এবং এর এফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু যদি আমরা মেজার করতে চাই, আরএমএস ভ্যালুটা কি আসবে? আরএমএস ভ্যালুটা বের করবো আমরা এইভাবে, খেয়াল করে দেখো, আগেও যেভাবে বের করে আসছি, রুট মিন স্কোয়ার। সো ফার্স্টই হচ্ছে রুট, হ্যাঁ, হাফ, পাওয়ার নিলাম, মিন। মিন বের করার সময় যেটা খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু তিনটা কমপ্লিট সাইকেলের জন্য কাজ করি নাই, আমরা তিনটার মধ্যে দুইটা কমপ্লিট সাইকেলের জন্য কাজ করছি। কাজে সেটাই আমরা করতেছি এখানে 1/2 না করে আমরা 1/2 ইনটু টোটাল যত সাইকেল ছিল তার মধ্যে কত সাইকেল সমান ছিল সেই রেশিওটা আমরা কাজে লাগাচ্ছি। এবং তারপরে যে সাইকেল, প্রতিটা সাইকেল আমরা হিসাব করতেছি। সো 0 থেকে 2/2 একটা কমপ্লিট সাইকেল। আর আমাদের যেই আরএমএস ভ্যালু যদি আমাদের লাইন ভোল্টেজের জন্য যদি ভিএস হয়ে থাকে, তাহলে তার পিক ভ্যালু হচ্ছে √2 ভিএস। তো সেখান থেকে আমরা মানে পিক ভ্যালুটা মানে ভিএমটা আমরা কাজে লাগালাম। কাজে লাগাই শেষ পর্যন্ত আউটপুট ভোল্টেজ যেটা আসবে, খেয়াল করো, আউটপুট ভোল্টেজ ইজ সিম্পলি এ ফাংশন অফ এন এন্ড এম। সো এন এন্ড এম, এই যে যে রেশিওটা, যে এন যা তার রেশিওটা উইথ রেসপেক্ট টু এম প্লাস এন, এটাকে আমরা তো ডিউটি সাইকেল বলতে পারি, তাই না? যে কত সময়ের জন্য অন ছিল উইথ রেসপেক্ট টু দ্য টোটাল পিরিয়ড। তো সেটাকে আমরা তো নরমালি ডিউটি সাইকেল বলি বা কে বলি। কাজেই এইটা দাঁড়াচ্ছে হচ্ছে আউটপুট ভোল্টেজটা দাঁড়াচ্ছে ইভেন্চুয়ালি যে সাপ্লাই ভোল্টেজ তুমি যেটা দিচ্ছ মাল্টিপ্লাইড বাই √ ডিউটি সাইকেল। ওকে, সো ডিউটি সাইকেলটা আসলে আমরা যদি জানি, এই ডিউটি সাইকেলটা আমি যদি কন্ট্রোল করি, তাহলে ইভেন্চুয়ালি কিন্তু আমি আউটপুট ভোল্টেজটা কন্ট্রোল করলাম। এবং এই ডিউটি সাইকেলের ব্যাপারটা পুরোটাই আমার হাতে, যে আমি কয়টা সাইকেল তাকে অন রাখবো, কয়টা সাইকেল থেকে অফ রাখবো, এটা কিন্তু আমি ডিসাইড করলাম। সো এইভাবে আমি অন অফ কন্ট্রোল ইউজ করে চাইলে আউটপুটের ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। যে আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু সিম্পলি ফাংশন অফ দিস কে। ওকে, সো এইভাবে আমরা চাইলে পরে আউটপুটের ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। সো এটা একটা অ্যাপ্রোচ, যে আমরা অন অফ কন্ট্রোলের মাধ্যমে আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করলাম। তবে এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এখানে যেটা খুব একটা এফেক্টিভ হয় না বা খুব এফিশিয়েন্ট হয় না। কারণ দেখা যায় ফিউ সাইকেলস সে টোটালি পাওয়ার অফ করে রাখে। সো পাওয়ার একটা মানে ডিসকন্টিনিউটি তৈরি হয়, এবং এই ডিসকন্টিনিউটি তৈরি করলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে মোটর যখন রান করে, মোটরের ভাইব্রেশন অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো আমরা কি করি আসলে, আমরা কন্টিনিউয়াস পাওয়ার পাঠানোর চেষ্টা করি। এবং কন্টিনিউয়াস পাওয়ার পাঠানো মানে হচ্ছে প্রতি সাইকেলেই আমরা পাওয়ার পাঠাবো। সেটা কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু প্রতি সাইকেলেই পাওয়ারটা লোডে যাবে। তার মানে আমরা এভাবে কয়েকটা সাইকেল শুধু কয়েকটা সাইকেল পাঠালাম, কয়েকটা সাইকেল পাঠালাম না, এরকম না করে আমরা প্রতিটা সাইকেলই পাঠাবো, তবে তার হয়তো একটা পোর্শন পাঠাবো। এবং এই পোর্শন পাঠানো মানে হচ্ছে তার মানে তুমি একটা ডিলে অ্যাঙ্গেল দিবা। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমরা আসলে চলে যাব হচ্ছে ফেজ কন্ট্রোল টেকনিকে, যেখানে আমরা ডিলে অ্যাঙ্গেল অ্যাপ্লাই করে পাওয়ারটাকে লোডে পাঠাই। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, এটার থেকে বেটার হচ্ছে আমাদের এই এক্সাম্পলটা দেখা। এই এক্সাম্পলটা আশা করি পরিচিত। সেটা হচ্ছে দুইটা থাইরিস্টরকে আমরা রাখলাম ইনভার্স প্যারালাল পজিশনে। কি করলাম, আমরা পজিটিভ সাইকেলে গেট পাস দিলাম একটু ডিলে করে, নেগেটিভ সাইকেলে আমরা ইকুয়াল ডিলে করলাম, কারণ পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইকেল থেকে আমরা আসলে ইকুয়াল পাওয়ার পাঠাই লোডে। সো কি হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটোতেই কিন্তু লোডে পাওয়ার যাচ্ছে। হ্যাঁ, পাওয়ারের পরিমাণ তুমি চাইলে ভ্যারি করতে পারো। এই যে আলফা যেটা ডিলে অ্যাঙ্গেলটা তুমি চাইলে ভ্যারি করতে পারো। তুমি প্রথমেই ট্রিগারিং করে দিতে পারো, সেক্ষেত্রে দেখা যাবে পুরো সাইকেলটা যাবে। তুমি যখন একদম দেরি করে দিবা তখন দেখা যাবে একদম জিরো পাওয়ার যাবে। তুমি যদি এখানে এসে ট্রিগারিং করো তাহলে কি হবে, তখন তো বেসিক্যালি লোডে কোনো পাওয়ার যাবে না, তাই না? কাজে পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইকেলকে তুমি এখানে কন্ট্রোল করতে পারছো জাস্ট বাই কন্ট্রোলিং দ্য পজিশন অফ ট্রিগারিং অ্যাঙ্গেল, ট্রিগারিং পালস বা ফায়ারিং পালস সেটা।
তাহলে আমাদের জন্য কিন্তু এই প্রসেসটাই বেটার, কারণ আমরা প্রতি সাইকেলেই পাওয়ার পাঠাচ্ছি, সেটা কম হতে পারে বেশি হতে পারে কিন্তু পাওয়ার প্রতি সাইকেলেই যাচ্ছে। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে এটা দু ধরনের হতে পারে, তুমি চাইলে পরে পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটাকেই কন্ট্রোল করতে পারো, এবং সেটাকে আমরা বাই ডিরেকশনাল কন্ট্রোল বলি, এবং ইউজুয়ালি আমরা সেটাই ফলো করি। আবার আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে ইউনি ডিরেকশনাল কন্ট্রোল। সেখানে কি করা হয়, জাস্ট একটা সাইকেলকে কন্ট্রোল করা হয়, শুধু পজিটিভ সাইকেল অথবা শুধু নেগেটিভ সাইকেলকে কন্ট্রোল করা হবে, আরেকটা সাইকেলকে পুরোপুরি পাস করে দেওয়া হবে। যেমন এই যে এক্সাম্পলটা এখানে দেখা যাচ্ছে, আমরা পজিটিভ সাইকেলটাকে কন্ট্রোল করার জন্য একটা থাইরিস্টর ব্যবহার করলাম T1, কিন্তু নেগেটিভ সাইকেলকে কন্ট্রোল করার জন্য কোনো রকম ব্যবস্থা নাই। এখানে D1 মানে কি, যখনই নেগেটিভ সাইকেল আসবে তখনই কিন্তু এই পাথে কারেন্ট ফ্লো করা শুরু করবে, তার গেট পালসের জন্য ওয়েট করতে হয় না, কারণ তুমি সেখানে কোনো থাইরিস্টর ব্যবহার করো নাই, তুমি ব্যবহার করছো একটা ডায়োড। অলরাইট, সো তুমি আসলে একটা সাইকেলকে টোটালি আনকন্ট্রোল পাঠিয়ে দিচ্ছ, এবং আরেকটা সাইকেলকে তুমি কন্ট্রোল করতেছো, শুধু পজিটিভ সাইকেলটাকে এখানে কন্ট্রোল করতেছো। সো এটা তার মানে হচ্ছে এখানে দু ধরনের কন্ট্রোলারই ডিজাইন করা সম্ভব এসি ভোল্টেজ কন্ট্রোলারে, যে ফেজ অ্যাঙ্গেল ভ্যারি করে সেটা হাফ ওয়েভ কন্ট্রোলও হতে পারে, যেখানে তুমি শুধু পজিটিভ সাইকেল অথবা শুধু নেগেটিভ সাইকেল কন্ট্রোল করো, আবার বাই ডিরেকশনাল কন্ট্রোলও হতে পারে। হ্যাঁ, তো আমরা স্বাভাবিকভাবে বাই ডিরেকশনাল কন্ট্রোলটাকে বেছে নিব, কারণ কন্ট্রোল পারপাসে আমরা চাই দুটো সাইকেলকে কন্ট্রোল করতে, পজিটিভ নেগেটিভ দুটো সাইকেলকে কন্ট্রোল করতে। আর একটা বিষয় হচ্ছে যে যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা কম হবে, পাওয়ার লেভেলে যখন ফ্রিকোয়েন্সি হবে, তখন চাইলে পরে আমরা ট্রায়াক ব্যবহার করতে পারি। তবে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে যখন আমরা কন্ট্রোল করতে যাব, ভোল্টেজ কন্ট্রোল করতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু ট্রায়াক খুব একটা ফেভারেবল না, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হচ্ছে এসসিআই। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ফিউ স্লাইডস এর কিছু ডিসকাশনস। এরপরের যে ডিসকাশনসটা, আশা করি এইখানে যে ইকুয়েশন গুলো বের করা হচ্ছে, যে ভি আউটপুট মানে ভি আরএমএস ভ্যালু আউটপুট ভোল্টেজের, এটা বের করতে কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবো, আমি এটা আবার ফার্দার ডিসকাস করে নেব। তো এইখানে একটা বিষয়ে ডিটেইল ডিসকাশন করা আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ বাই ডিরেকশনাল ফুল ওয়েভ কন্ট্রোলারে ইন্ডাকটিভ লোড হলে কি সমস্যা হবে। আচ্ছা, তোমাদের আশা করি মনে আছে যে যখন আমরা ট্রিগারিং সার্কিট ডিসকাস করছি, ট্রিগারিং সার্কিটের সেকেন্ড যে লেকচারটা ছিল, সেটা অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। ট্রিগারিং সার্কিটের সেকেন্ড লেকচারটা সবাই একটু চেক করবা, সেখানে একদম বিস্তারিতভাবে বলা আছে যে যখন আমাদের লোডটা ইন্ডাকটিভ হবে তখন এই বাই ডিরেকশনাল কন্ট্রোলে কি প্রবলেম হয়, সেটা ট্রায়াক দিয়ে ব্যাখ্যা করা আছে। ব্যাপারটা একই রকম, দুটো এসসিআর ইনভার্স প্যারালাল পজিশনে থাকলে অথবা এখানে যদি ট্রায়াক থাকে, সেক্ষেত্রে ইন্ডাকটিভ লোড হলে পরে দেখা যায় কারেন্টটা ল্যাগ করে, এবং সে কি করে, যে কোনো একটা সাইকেল হয় পজিটিভ না হলে নেগেটিভ সাইকেলের ট্রিগারিং পালসটা মিস করে, ট্রিগারিং পালস মিস করার একটা সম্ভাবনা তৈরি হয়। সো ওই ট্রিগারিং পালস যেন সে মিস না করে, সেজন্য কি করা হয়, একটা সিঙ্গেল পালস ইউজ না করে, গেট পালস ইউজ না করে মাল্টিপল পালস বা পালস ট্রেন ব্যবহার করা হয়। সো এটার বিস্তারিত ডিসকাশনস আমাদের ওই লেকচারটাতে করা আছে, কাজে আমি এখানে রিপিটে যাব না, বরং এখানে ডিসকাশনসটা খুবই লিমিটেড, এটার তুলনায় ওই ডিসকাশনসটা অনেক বেশি ইলাবোরেট। সো এটা আমাদের একটু দেখে নিলে ভালো হয়। তো আমাদের তাহলে সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার যখন আসবে, সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলারের যদি কোনো সার্কিট ডায়াগ্রাম ড্র করতে বলা হয়, তাহলে তার সার্কিট ডায়াগ্রাম হচ্ছে সিম্পলি এরকম, সিঙ্গেল ফেজ ভোল্টেজ কন্ট্রোলার, যে একটাই ফেজ, তার পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটোকেই কন্ট্রোল করতে যাচ্ছি। সো আমাদের পজিটিভ সাইকেল কন্ট্রোলের জন্য এখানে একটা থাইরিস্টর T1 আর একটা থাইরিস্টর T2, সেটা হচ্ছে নেগেটিভ সাইকেলকে কন্ট্রোল করার জন্য, এবং সে কারণে সেই ইনভার্স প্যারালাল পজিশনে T1 এর সঙ্গে কানেক্টেড। আর লোড এক্ষেত্রে রেজিস্টিভ লোড হতে পারে, এখানে ইন্ডাকটিভ লোড হতে পারে। যদি লোড রেজিস্টিভ হয় তাহলে পালস ট্রেন ইউজ না করলেও চলে, কিন্তু লোড যদি ইন্ডাকটিভ হয় সেক্ষেত্রে আমাকে একটা পালস ট্রেন ব্যবহার করতে হবে, অথবা একটা হোয়াইট পালস ব্যবহার করতে হবে। যেমন এটা যদি ইন্ডাকটিভ লোড হয় সেক্ষেত্রে কি বেটার হচ্ছে, এরকম একটা হোয়াইট পালস ব্যবহার করা, অথবা একটা পালস ট্রেন ব্যবহার করা, যেটা পরে এই ডায়াগ্রামে দেখানো আছে, এখানে একটা পালস ট্রেন ব্যবহার করা হচ্ছে। তো আমাদের এই ডিসকাশনের পরে আমরা চলে যাব হচ্ছে থ্রি ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলারে। সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার আশা করি বুঝতে কোনো সমস্যা নাই, তারপরে সমস্যা থাকলে আমরা লাইভ ক্লাসে ডিসকাস করব। তো এখানে আমরা থ্রি ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলারটা নিয়ে কিছু ডিসকাশন করতে যাচ্ছি। তো থ্রি ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার মানে কি, তুমি এইমাত্র যেটা দেখে আসলা সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার, সেটাই তিনবার রিপিট হচ্ছে। ওকে, সো আমাদের সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার দেখতে কেমন ছিল, দেখতে ছিল সে এইরকম। এই সার্কিটটাকে তুমি তিনবার রিপিট করো, এক্ষেত্রে তোমার লোডটা কি হবে, স্বাভাবিকভাবে থ্রি ফেজ লোড হবে। সো থ্রি ফেজ লোডটা কেমন ভাবে কানেক্টেড থাকতে পারে, সে ওয়াই কানেক্টেড হতে পারে, সে ডেল্টা কানেক্টেড হতে পারে। হ্যাঁ, তো আমরা কি করলাম, আমরা এখানে একটা ওয়াই কানেক্টেড লোড নিলাম, যেহেতু বলা হচ্ছে তিনটা ফেজ থেকে ভোল্টেজ আসতেছে, তার মানে তিনটা ফেজে তো ডেফিনেটলি নাম থাকবে, সেটা ভিএএন, ভিবিএন, ভিসিএন, এগুলো আমরা প্রচলিত যেটা সেটাই ব্যবহার করলাম।
কাজে আমরা সার্কিট ডায়াগ্রামটা যদি দেখি, সার্কিট ডায়াগ্রামটা দেখতে তখন এরকম 3 ফেজের জন্য। খেয়াল করে দেখো তিনটা ফেজ VAN, VBN এবং VCN, তিনটা ফেজ আমরা ব্যবহার করলাম। প্রতিটা ফেজের ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য ওই পুরনো অ্যারেঞ্জমেন্টটাই, যে আমরা পজিটিভ সাইকেলকেও কন্ট্রোল করতে চাই, নেগেটিভ সাইকেলকেও কন্ট্রোল করতে চাই। কাজে প্রতি ফেজের জন্য আসলে দুটা করে SCR লাগবে, একটা পজিটিভ সাইকেলকে কন্ট্রোল করার জন্য আর একটা নেগেটিভ সাইকেলকে কন্ট্রোল করার জন্য। এবং শেষ পর্যন্ত সেটা লোডে চলে যাচ্ছে, রেজিস্টিভ লোড। খেয়াল রাখতে হবে রেজিস্টিভ লোডটা হচ্ছে তিনটা ফেজ, সো এরা আসলে ওয়াই কানেক্টেড এই ক্ষেত্রে। হ্যাঁ, কাজেই দেখো খেয়াল করে সার্কিটটা কমপ্লিট হয় কিভাবে। এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল থেকে একটা ফেজ কানেক্টেড, ফেজ এ, তার দুটা SCR, সে চলে যাচ্ছে লোডে। দেন অ্যানাদার ফেজ, ফেজ বি, হ্যাঁ, সো সেও এরকম দুটা SCR এর মাধ্যমে লোডের সঙ্গে কানেক্টেড, তার লোড এখানে চলে আসতেছে আরে। তিনটা লোডই কিন্তু ইকুয়াল লোড, হ্যাঁ, তিনটা ফেজের যে লোড, তিনটা লোড আসলে ইকুয়াল, তিনটা আর ইকুয়াল, ব্যালেন্সড লোড এটা। আচ্ছা, তারাও আবার এখানে নিউট্রালে কানেক্টেড। সো আমাদের শেষ পর্যন্ত যেটা লাগতেছে, তিনটা ফেজের জন্য আমাকে 6টা SCR ব্যবহার করতে হচ্ছে। এবং 6টা SCR যখন আমি ব্যবহার করব, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে 6টা SCR এর জন্য 6টা ডিফারেন্ট পালস ট্রেন প্রয়োজন হবে তাদেরকে অন অফ করার জন্য। তো এইখানে আমাদের যেই SCR কে লেবেলিং করার যেই মেকানিজমটা ছিল বা যেই প্রসেসটা আমরা ফলো করে আসছি, সেটা ছিল এরকম যে যখন আমরা ফেজ থেকে কারেন্ট বের করে নিয়ে আসি, সেটাকে আমরা নরমালি অড নাম্বার দিয়ে দেই সেই থাইরিস্টরটাকে। যেমন এখানে থাইরিস্টর T1, সেই ফেজ এ থেকে কারেন্ট নিয়ে লোডে পাঠাচ্ছে, কাজে আমি তাকে বললাম T1, হ্যাঁ, একটা অড নাম্বার দিলাম 1। তারপরে বি থেকে যখন কারেন্ট পাঠাচ্ছে তখন তাকে বলতেছি আমরা T3, এবং সি থেকে যখন কারেন্ট পাঠাচ্ছি সেটাকে বললাম আমরা T5। সো 1 3 5 এই সিকোয়েন্সটা আমরা ফলো করলাম, হচ্ছে অড নাম্বারের সিকোয়েন্সটা ফলো করলাম সোর্স থেকে লোডে কারেন্ট পাঠানোর জন্য। ঠিক একই ভাবে আমরা যখন রিটার্ন পাথে কারেন্ট সোর্সে পাঠাবো, তখন কি হবে, তখন আমরা ইভেন নাম্বার ব্যবহার করবো। এটা আমরা আগেও কনভার্টার সার্কিটেও করে আসছি, থ্রি ফেজ কনভার্টারে। কাজে সেক্ষেত্রে কি ব্যবহার করব, T4, T5, T6 এবং T2, 4 6 2। ওকে, সো একটা সিকোয়েন্স হচ্ছে 1 3 5 কারেন্ট লোডে যাওয়ার জন্য, সেটা হচ্ছে 1 3 5, আর একটা হচ্ছে 4 6 2। সো এই সিকোয়েন্সটা আসলে আমরা পুরো কোর্স জুড়েই ফলো করি, কারণ এটা ফলো করলে আমাদের জন্য সুবিধা হয় পরবর্তীতে ওয়েবসাইটগুলো ড্র করে আউটপুটটা বুঝতে। কাজে আমরা এই কাজটা আশা করি করতে সমস্যা হবে না। পুরো সার্কিটটা ড্র করা শেষ হলো। সার্কিটটা ড্র করা শেষে আমরা চলে যাব হচ্ছে ওয়েবসাইটে। সো ওয়েবসাইটটা দেখা যাবে ওয়েবসাইট আমরা কিভাবে ড্র করব। এইখানে ওয়েবসাইট যেটা ড্র করা আছে সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রির জন্য। খেয়াল করো, যদি এখানে লেখা আছে আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তোমাদের যেই কনভেনশন আমরা ফলো করে আসছি সেখানে ফার্স্ট ক্রসওভার পয়েন্টটাকে আসলে আমরা 0 ধরি, এবং এরপরে 30 ডিগ্রি পরে যে আমরা ফার্স্ট ট্রিগার করছি G1 কে। G1 কোনটা, থাইরিস্টর T1 এর গেট পাস, এবং থাইরিস্টর T1 এর গেট পাসটা হচ্ছে ফেজ এ থেকে কারেন্টটাকে নিয়ে যাবে হচ্ছে লোডে। সো ফেজ এ থেকে কারেন্ট নেওয়ার সুযোগ তোমার প্রথম তৈরি হয় হচ্ছে এই জায়গাটাতে, এই যে এই জায়গায় যখন প্রথম ক্রসওভার পয়েন্ট ঘটে, এবং তখন VAN অন্য যে কোনো ফেজের তুলনায় মোর পজিটিভ হয়। খেয়াল করে এতটুকু জায়গার জন্য। এবং যদি তাই হয় তাহলে এই সময়টার ভিতরে তোমাকে কারেন্টটা কি করতে হবে, ফেজ এ থেকে নিয়ে যেতে হবে লোডে। কাজে এই সময় তোমাকে ট্রিগারটা করতে হবে। সেই সময়টা কতটুকু, এই সময়টা কিন্তু হচ্ছে 120 ডিগ্রি। এখান থেকে যদি এতটুকু পর্যন্ত দেখো, এই সময়টা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, সো 120 ডিগ্রি সময় হচ্ছে, তাহলে আমার এটা হবে পালস ডিউরেশন। এবং কি হবে দেখতে হবে কখন আমি তাকে ট্রিগার করলাম। আমি আলফা ধরে নিচ্ছি 30 ডিগ্রি, তার মানে আমরা এইখান থেকে ক্রসওভার পয়েন্ট থেকে 30 ডিগ্রি পরে যে এই যে এতটুকু গ্যাপ দিয়ে পরে যে ট্রিগার করলাম, এবং সেটা কিন্তু 120 ডিগ্রি থাকলো। সো এই 120 ডিগ্রি গেট পাসটা 30 ডিগ্রি পরিমাণে সরে আসলো, এই প্রথম ক্রসওভার পয়েন্ট থেকে 30 ডিগ্রি পরিমাণ সরে আসছে। এখানে বইয়ের ভিতরে 60 ডিগ্রি আছে, এটা দেখে কনফিউজড হয়ে যেও না। আমরা এটাকে কনভেনশনাল যেটা ধরে আসছি এতদিন সেভাবেই ধরবো, যে ক্রসওভার পয়েন্ট থেকে আমরা ফার্স্ট কাউন্ট করব। আমরা বলবো যে আমরা ফেজ ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরতেছি, এবং সেক্ষেত্রে প্রথম যে ক্রসওভার পয়েন্টটা VAN এবং VCN এর ভেতরে, সেটাই হচ্ছে আমাদের 0 পয়েন্ট। সো সেখান থেকে আমরা 30 ডিগ্রি সরে আসলাম। তো এটা হচ্ছে আমাদের গেট পাস ফর থাইরিস্টর T1। এভাবে আমরা কি করব, 2 3 4 5 6 সবগুলোর জন্য ড্র করব, এবং ইভেন্চুয়ালি আমরা প্রতিটা ফেজের ভোল্টেজ এখানে ড্র করব। আমরা যে ফেজের ভোল্টেজ এখানে ড্র করছি এই যে এই স্লাইডটার ভিতরে, সেটা হচ্ছে VAN। খেয়াল রাখতে হবে এখানে আউটপুট ভোল্টেজটাও কিন্তু এসি, এবং অবভিয়াসলি থ্রি ফেজ এসি, কারণ তোমার এটা হচ্ছে থ্রি ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার। সো আউটপুটের ভোল্টেজটাও থ্রি ফেজ এসি হবে। তার মানে তোমার এখানে আউটপুটে তিন ধরনের ভোল্টেজ আসতে পারে, VAN,
VBN এবং VCN তিন ধরনের ভোল্টেজ আসতে পারে। তো আমরা যে কোনো একটা ড্র করি, VAN টাই ড্র করি, তবে সেটা এইখানে না। আমরা যেটা ক্লাসে ইউজুয়ালি করি, আমরা একটা ডিফারেন্ট স্লাইড ব্যবহার করি এবং সেখানে সমস্ত ওয়েবসাইট গুলো নিজেরা ড্র করি। সেই কাজটা আমরা এখানেও করব। সো এই হচ্ছে আমাদের 3 ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার উইথ ব্যালেন্সড রেজিস্টিভ লোড। সার্কিটটা এখানে আবারও ড্র করা আছে। এখানে ওয়েবশেপ গুলো সব ড্র করা। আমাদের যে ওয়েবশেপ গুলো সেগুলো হচ্ছে VAN, সরি এখানে আমি একটু স্পষ্ট করে লিখে দিই। রেড কালার যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে ফেজ ভোল্টেজের জন্য এবং সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ VAN এর জন্য। গ্রিন কালার যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে BN এর জন্য, VBN, হ্যাঁ, এবং ব্লু কালার যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে VCN, এই যে এটার জন্য। সো এখানে হচ্ছে VCN। সো আমরা তিনটা ভোল্টেজ এখানে সোর্স ভোল্টেজ হিসেবে দেখালাম এবং এখন কাজ হচ্ছে আমাদের গেট ভোল্টেজ গুলো প্লট করতে হবে। তো যেটা বললাম আমরা যে আমরা ধরে নিচ্ছি আমাদের আলফা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির জন্য আমরা করি, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের জন্য ট্রাই করো, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্টে 30 ডিগ্রির জন্য করি। 30 ডিগ্রি মানে হচ্ছে এই যে ফার্স্ট ক্রসওভার পয়েন্ট ছিল এইটা, এরপরে 30 ডিগ্রি সরে আসবে। সো প্রতিটা গেট পাস ড্র করার জন্য আমি কি করলাম 1 2 3 4 5 6 এভাবে সিকোয়েন্সিয়ালি ড্র করলাম। খেয়াল করো 1 2 3 4 5 6 এভাবে সিকোয়েন্সিয়ালি ড্র করছি। স্লাইডে যেটা দেয়া ছিল সেভাবে না, স্লাইডে খেয়াল করো ফার্স্টে 1 তারপরে 3, ওভাবে না। আমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করলাম 1 থেকে সিরিয়ালি ড্র করে গেলাম 1 2 3 4 5 and 6। সো 30 ডিগ্রি পরে আমরা ট্রিগার করলাম। 30 ডিগ্রি পরে মানে হচ্ছে 0 ক্রস করলো, যে ক্রস ওভার পয়েন্ট যেটা, তারপর থেকে 30 ডিগ্রি, প্রতি সেগমেন্টই তো 30 ডিগ্রি করে। সো 30 ডিগ্রি বাদ দিলাম এবং এরপরে এই 120 ডিগ্রির জন্য সে কন্ডাক্ট করলো। 120 ডিগ্রি কেন, এই ব্যাখ্যা আমরা অনেকবার করে আসছি, কাজে আশা করি এটা বুঝতে সমস্যা নাই। যে VAN সেটা মোর পজিটিভ থাকে কম্পেয়ার টু এনি আদার ফেজ ফর 120 ডিগ্রি টাইম। এই কারণে গেট পালসের ডিউরেশনটাও 120 ডিগ্রি। তুমি যদি পালস ট্রেন দিতা তাহলে তুমি পালস ট্রেনও কিন্তু এই পর্যন্ত দিতা, এই যে ছোট ছোট কতগুলো পালস দিতা এবং সেই পালস ট্রেনও তুমি এই পর্যন্ত দিতা। তো যেহেতু এটা লোডটা রেজিস্টিভ লোড, সো পালস ট্রেন না দিলেও চলে। তারপর আমরা তো আসলে জানি না যে আমাদের লোডটা রেজিস্টিভ হবে না ইন্ডাকটিভ হবে। ইউজুয়ালি 3 ফেজ লোডগুলো ম্যাক্সিমামই ইন্ডাকটিভ। কাজেই আমরা ধরে নিচ্ছি যে এরকম আমরা একটা টানা মানে একটা হোয়াইট পালস দিয়ে দেব এবং সেই পালসটা 120 ডিগ্রি কন্টিনিউ করবে। এরপরে আমরা থাইরিস্টার T2 এর জন্য গেট পালস ড্র করব কিভাবে। এটা কত ডিগ্রি শিফটেড হবে, আমাদের টোটাল থাইরিস্টারের সংখ্যা হচ্ছে 360, হ্যাঁ সরি আমার থাইরিস্টারের সংখ্যা হচ্ছে 6টা এবং ওয়ান কমপ্লিট সাইকেল হচ্ছে 360 ডিগ্রি। তো 6 দিয়ে ভাগ করলাম আমরা এবং সেখানে চলে আসছে হচ্ছে কত 60 ডিগ্রি করে। ওকে, সো আমরা কি করব, আমরা 60 ডিগ্রি সরে আসব। পরবর্তী থাইরিস্টারের গেট পাসটা প্লট করার জন্য আমরা থাইরিস্টার ভিজিটির জন্য প্লট করতে গেলে VGT1 থেকে আমরা 60 ডিগ্রি সরে আসবো। সরে আসলাম 60 ডিগ্রি মানে দুই সেগমেন্ট সরে আসবো। সরে এসে এখান থেকে ড্র করলাম আবারও 120 ডিগ্রির জন্য। ওকে, VGT3 সে আরো 60 ডিগ্রি সরে আসবে। এটা T3, T4 এর জন্য আরো 60 ডিগ্রি সরে আসি আমরা। T5 আরো 60 ডিগ্রি সরবে। T6 আরো 60 ডিগ্রি সরবে। সেভাবে আমরা 6টা গেট পালস প্লট করলাম। প্লট আসলে কমপ্লিট হয় না কারণ আমাদের ওই গেট পালস গুলো তো পিরিয়ডিক সিগন্যাল, কাজে ওরা 120 ডিগ্রি পরিমাণ সময় যদি অন থাকে তাহলে 240 ডিগ্রি পরিমাণ সময় তারা অফ থাকবে। হ্যাঁ, এভাবে তারা একটা কমপ্লিট পিরিয়ড শেষ করবে। তো এখানে যদি আমরা একটু দেখি 1 2 3 4 5 6 7 8 8 ঘর যাওয়ার পরে তারপর সে একটা কমপ্লিট পিরিয়ড শেষ করবে। সো এইখানে আমরা VGT6 পাবো। এখানেও ঠিক তাই 1 2 3 4 5 6 7 8 যাওয়ার পরে কমপ্লিট হচ্ছে। এখানেও তাই হবে, তবে এখানে ড্র করতে হবে না কারণ এটা এখানে আসবে, সো এটা ড্র না করলেও চলবে। তো এইভাবে আমরা তাহলে গেট পালসের ওয়েবশেপগুলো প্লট করলাম। এইবার নেক্সট কাজ হচ্ছে কোন কোন থাইরিস্টার কোন সেগমেন্টে অন থাকে সেটা দেখা, কারণ সেটা দিয়েই বুঝতে পারবো আমি কারেন্ট কোন পাথে সোর্স থেকে বের হবে এবং কোন পাথে রিটার্ন করবে। দেখা যাক, আমরা প্রথম সেগমেন্ট এখান থেকে শুরু করি। যখন থেকে আমরা VAN কে ফায়ার করতেছি সেই জায়গা থেকে শুরু করি। এই সেগমেন্টের দিকে তাকাও, এই সেগমেন্ট এবং এই সেগমেন্ট, এই দুইটা সেগমেন্টের দিকে তাকাও, দেখো কে কে অন আসছে। এই জায়গাটাতে থাইরিস্টার T1 অন, অবভিয়াসলি গেট পাস পাচ্ছে। সো 1 অন নিশ্চিতভাবে বলতে পারি আমি। আর কে অন, দেখা যাচ্ছে VGT6 সেও গেট পাস পাচ্ছে। সো 6 অন, 1 এবং 6 এই দুজনেই কিন্তু এখানে অন।
1 এবং 6 এই দুজন যদি অন থাকে তাহলে কারেন্টের পাথটা কোন দিকে হবে একটু খেয়াল করি আমরা। কারেন্ট এই পাথে আসবে, T1 দিয়ে যাবে, রেজিস্ট্যান্স দিয়ে যাবে, নিউট্রাল পর্যন্ত আসলো। এরপরে 6 দিয়ে T6 দিয়ে ব্যাক করবে। T6 টা কোথায়? T6 হচ্ছে কিন্তু এই যে এখানে হচ্ছে T6। ওকে? সো কারেন্ট কি হবে? কারেন্ট এখন তাহলে এই পাথে যাবে, T6 হয়ে সোর্সে ব্যাক করবে। সো কারেন্ট বের হচ্ছে A দিয়ে এবং রিটার্ন করতেছে কিন্তু B দিয়ে। So the voltage you are getting in between these 2 points, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজটা পাচ্ছি, এই দুটার মধ্যে ভোল্টেজটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে VAB। খেয়াল করো এই দুটো পয়েন্টের মধ্যে এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, এই পয়েন্ট, সরি, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটোর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে VAB। ওকে, আচ্ছা তোমাকে বলা হয়েছে তুমি আসলে একটা ফেজের ভোল্টেজ বের করবা, লাইন ভোল্টেজ না, তুমি একটা ফেজের ভোল্টেজ বের করবা। সো VAN তোমাকে বের করতে বলা হয়েছে। VAN কোনটা? VAN হচ্ছে এই যে একটা আর্ম, যে থ্রি ফেজ রেজিস্ট্যান্স তো, মানে ওয়াই কানেক্টেড তো, জাস্ট একটা আর্মের রেজিস্ট্যান্স বা লোড যেটা, তার একটা তুমি ভোল্টেজটা বের করো। VAN, এই যে A এটা N। ওকে, সো VAN বের করো। তাহলে VAN কত আসবে? তুমি খেয়াল করো তোমার টোটাল ভোল্টেজ দ্যাট অ্যাপিয়ার্স ইন বিটুইন A এন্ড B ইজ সিম্পলি VAB, কারণ কারেন্ট A দিয়ে ঢুকে B দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, এই ভোল্টেজটা কিসের কিসের মধ্যে ভাগ হচ্ছে? এই ভোল্টেজটা তার পুরো পাথের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু দুটো রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এবং ইন্টারেস্টিংলি দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু ইকুয়াল। যদি দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু ইকুয়াল হয় তার মানে হচ্ছে এইখানে অর্ধেক ভোল্টেজ ড্রপ হচ্ছে, বাকি অর্ধেক এখানে ড্রপ হচ্ছে। তুমি সাপ্লাই কতটুকু দিচ্ছ? তুমি সাপ্লাই দিচ্ছ VAB, সেই VAB এর অর্ধেক ড্রপ হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, বাকি অর্ধেক ড্রপ হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। কাজে তুমি যে ভোল্টেজটা পাবা আসলে VAB কোনটা? VAB হচ্ছে এখানে ছিল A, এই যে এতটুকু হচ্ছে VAN, এতটুকু হচ্ছে VBN। সো এদের মধ্যেকার যে ডিফারেন্সটা, এই যে মাঝেকার যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই কিন্তু হচ্ছে আমার VAB, রাইট? সো এই VAB-টা আমি এখানে প্লট করব। ডিফারেন্সটা এমন না যে কমে 0 হয়ে গেছে, খেয়াল করো এই দুটো কিন্তু ক্রস করে নাই, এই জায়গাটাতে কিন্তু তারা ক্রস করে নাই, রাইট? এখানে যদি ক্রস করতো তাহলে এটা 0 হয়ে যেত। সো 0 হয় নাই। সো এই জায়গায় যে ভোল্টেজটা আমি পাচ্ছি সেটাকে আমি কত বলবো? এটা হচ্ছে 0.5 VAB, কারণ তার অর্ধেকটা পাচ্ছ কিন্তু তুমি জাস্ট একটা ফেজ দেখতেছো, কিন্তু VAN দেখতেছো, VAN NB দুটো মিলে কিন্তু হচ্ছে VAB। অলরাইট, তো তুমি তার অর্ধেক পাচ্ছ, কাজে এখানে তুমি যে ভোল্টেজটা লিখবা সেটা হচ্ছে 0.5 VAB। ওকে, সো এখানে তুমি এই ভোল্টেজটা পাবা। এইভাবে আমি কি করব? পরের সবগুলো চেক করব। যেমন পরেরটাতে খেয়াল করো, পরেরটাতে হচ্ছে T1 এবং T2 এরা অন, তখন কারেন্ট কোন পথে আসবে? কারেন্ট তখন T1 দিয়ে ঢুকবে ঠিকই, আবারও রেজিস্ট্যান্স দিয়ে যাবে, এই রেজিস্ট্যান্স দিয়ে যাবে এবং এই নিচে T2 টা দিয়ে সোর্সে ব্যাক করবে। তার মানে যে ভোল্টেজটা তুমি এখন পাবা সেটা হচ্ছে VAC। অলরাইট, বাট তুমি যখন একটা ফেজের অ্যাক্রসে ভোল্টেজ দেখতে যাবা সেই ভোল্টেজটা আসবে 0.5 VAC। অলরাইট, সো এখানে তোমার যে ভোল্টেজটা আসবে সেটা আসবে হচ্ছে 0.5 VAC। এরপরে তুমি যাও এই জায়গাটাতে, আমি আসছি হচ্ছে এই জায়গাটাতে, এখানে T2 অন, T3 অন। T2 আর T3 যখন অন থাকে তখন কারেন্ট কোন পথে যায়? T3 যেহেতু অন, ফেজ বি থেকে কারেন্ট আসবে T3 দিয়ে, এই রেজিস্ট্যান্স দিয়ে গেল, ঠিক আছে? এরপরে কি হচ্ছে? নিচের রেজিস্ট্যান্সটা দিয়ে যে নিচে ছিল T2, সেই T2 দিয়ে সে সোর্সে ব্যাক করবে। তার মানে VBC, হ্যাঁ এটা তুমি পাবা, বাট VAN কি তুমি পাবা? তুমি কিন্তু এখন কোনো VAN পাবা না। কেন? কারণ VAN হচ্ছে আসলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে ভোল্টেজটা সেটা, এই পাথে তো কোনো কারেন্ট যায়ই নেই, তাই না? যেহেতু এই পাথে কোনো কারেন্ট যায় নাই, কাজে এই দুইটা সেগমেন্টের জন্য, এই যে এই সেগমেন্ট, এই দুইটা সেগমেন্টের জন্য এখানে কিন্তু তুমি কোনো ভোল্টেজ পাবা না, এটা কিন্তু তুমি VAN ড্র করতেছো। তুমি এই সময় VBN পাবা, তুমি এই সময় VCN পাবা, এগুলো সবই পাবা, বাট তুমি যেটা পাবা না সেটা হচ্ছে VAN। ওকে, সেই জায়গায় VAN থাকবে না। এরপরে আবার একটা সময় VAN আসবে এবং সেটা আসবে অপোজিট ডিরেকশনে। ওকে, কারণ হচ্ছে কারেন্ট দেখা যাবে রিটার্ন করতেছে, সে কারণে অপোজিট ডিরেকশন রিটার্ন করতেছে, মানে কি তখন দেখা যাবে T4 অন হচ্ছে। খেয়াল করি আমরা একটু দেখলেই বোঝা যাবে, এই যে এখানে T4 অন। ওকে, তার মানে কারেন্ট রিটার্ন করবে, সো তুমি এখানে ভোল্টেজ পাবা, বাট দ্যাট উইল বি ইন অপোজিট ডিরেকশন। হ্যাঁ, সো VAN আমরা নেগেটিভ পাবো। এইটাই এখানে দেখানো আছে, খেয়াল করো এই যে আমাদের একদম নিচের যে ওয়েবশেপটা সেটা, এখানে 0.5 VAB দেখতে পাচ্ছি, যেটা আমরা একটু আগে বের করলাম। 0.5 VAC এটাও ঠিক আছে, মাঝে একটা সেগমেন্টে কোনো কিছু পাচ্ছি না আমরা, কারণ ওখানে কেন কেন পাচ্ছি না? কারণ হচ্ছে ওই যে
ওখানে তোমার ওই পাথে কোনো কারেন্ট যাচ্ছেই না সেজন্য। এবং সর্বশেষ আবার যখন আমরা অপোজিট ডিরেকশনে কারেন্ট রিটার্ন করতেছে তখন ভোল্টেজটা পেয়ে যাচ্ছে নেগেটিভ। সো তুমি যখন আউটপুট ভোল্টেজের দিকে তাকাও, এই যে নিচে যে আউটপুট ভোল্টেজটা একটা ফেজের আউটপুট ভোল্টেজ, এই ভোল্টেজটা কিন্তু ডেফিনেটলি এসি। এখানে পজিটিভ যেমন আসছে ঠিক একইভাবে নেগেটিভও আসছে, রাইট? সো এটা ডেফিনেটলি এসি। সো এটাই বলা হচ্ছে যে এটা একটা এসি ভোল্টেজ কন্ট্রোলার, এবং অবভিয়াসলি এটা 3 ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার। সো আমাদের 3 ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার আমরা যেটা করলাম সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রির জন্য। তোমরা নিজেরা একটু ট্রাই করবা ডিফারেন্ট আলফার জন্য, এবং সেক্ষেত্রে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কাজ একটাই, সেটা হচ্ছে যে আলফাটাকে ফার্স্টে কাউন্ট করে গেট পাস গুলো প্লট করে ফেলা। গেট পাসের ড্রয়িং যদি ঠিক হয় তাহলে তুমি জেনে যাবে যে কখন কোন থাইরিস্টর অন থাকে, এবং তখন কারেন্টের পাথটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, এবং কারেন্ট কোন পাথে যাবে তার উপর ভিত্তি করে তোমার এই আউটপুট ভোল্টেজটা আসবে, ভিএন ভিবিএন ভিসিএন ডিফারেন্ট ভ্যালুগুলো আসবে। সো আমরা আজকে এখানে শেষ করব। আমাদের যদি কোনো কনফিউশন থাকে, কনফিউশন গুলো আমরা ইনশাআল্লাহ লাইভ ক্লাসে ডিসকাস করে নেব। থ্যাংক ইউ।